পরিবারের আপনজনেদের কাছ থেকে এরকম বিশ্বাসঘাতকতা, ধোঁকা আর বরদাস্ত করতে পারল না ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা প্রেসের লোকেদেরকে অবশেষে দেবলীনা বলতে থাকে যে এবার চাইলে আপনারা আসতে পারুন, কারণ নাটক এখানেই সমাপ্তি হয়েছে। অন্যদিকে যখন এই সমস্ত কথা বলা মাত্রই যখন কিনা প্রেসের লোকেরা সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আঙ্কেল হলো তো, এবার নিশ্চয়ই তোমরা খুব বেশি স্যাটিসফাইড যে আন্টি এরকম করে মাঝ ইন্টারভিউ থেকে চলে গেল। এবং তার থেকে বড় কথা, আন্টির কথা একবার ভেবে দেখেছো যে সেই মেয়ে মানুষটা কতটা আঘাত পেয়েছে। মানুষটার সঙ্গে তোমরা পরিবারের প্রিয়জনেরা হয়ে তোমরা কী করে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে বলো তো? তার ইমোশনস নিয়ে এরকম করে ছেলে খেলা কী করে বা করতে পারলে বলো তো? কুসুম না হয় একটা কাজের মেয়ে, কিন্তু ও যা বলবে সেটাই তোমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সেরকম কি কোনো তোমাদেরকে দিব্যি দিয়ে রেখে গেছিলো? এবং তার থেকে বড় কথা, তোমাদের কাছে কবে থেকে কুসুমের কথা বেশি প্রাধান্য পেতে শুরু করে দিল, যেখানে কিনা ইন্দ্রাণী আন্টি এই কথাটা স্পষ্ট করে বলে দিয়েছিল যে ইন্দ্রাণী আন্টি এবং আয়ুষের এই অশান্তির মাঝখানে থার্ড পার্সন যাতে কেউ না ঢোকে। ইভেন কি আঙ্কেল তোমাকে অবধি ইনভলভ হতে বারণ করে দিয়েছিল, যেখানে কিনা আন্টি সেই সমস্ত এরকম একটা ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে তোমরা কী করে বা এরকম হেলাছেলা করতে পারলে বলো তো? ঠিক সেই মুহূর্তে সেখানে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি নেমে আসে নিচে এবং বলতে থাকে যে দাঁড়াও দেবলীনা, 1 মিনিট, এই সম্পূর্ণ কথাটা এবার আমাকে বুঝে নিতে দাও। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে না আন্টি না, সবটা দেখিয়ে সবটা বুঝেও আমি চুপ করে মুখ বুঝে সহ্য করেছি। শুধুমাত্র আমি ভেবেছিলাম যে না, হয়তো বা সত্যি আজকে ওরা যে প্ল্যানটা করেছে সেটা হয়তো বা ঠিক সফলভাবে এক্সিকিউট হতে পারলে তুমি এবং আয়ুষ আবারও এক হয়ে যাবে, কিন্তু তাই বলে যে এরকম করে তুমি আঘাত পাবে সেটা যদি আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা থাকতো, তাহলে আমি হয়তো এই গোটা বিষয়টা করতেই দিতাম না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে তার মানে তুমি কী বলার চেষ্টা করছো দেবলীনা, এই গোটা প্রেসের থেকে শুরু করে মিডিয়ার লোকেরা এলো, ইন্টারভিউ নিলে, এই সমস্ত একটা নাটক ছিল, এছাড়া কোনো কিছু নেই। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে তুমি এমন একটা ভান করছো যেমন এই সমস্ত কিছু সম্পর্কে তোমাকে আগে থেকে জানানো হয়নি, তুমি সবটা জেনেও তুমি এমন ভান করছো যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। শুধুমাত্র এই গোটা ব্যাপারটা থেকে যদি কেউ না জানা থেকে বঞ্চিত থেকে থাকে, সেটা একমাত্র ইন্দ্রাণী আন্টি। এবং ইন্দ্রাণী আন্টিকে এরকম আঘাত দেওয়াটা আমার কোনো মতেই বরদাস্ত হয়নি। তার জন্য আমি আগেই ইন্দ্রাণী আন্টিকে সমস্ত কথা জানিয়ে দিয়েছিলাম। কি আন্টি, এবার তো তুমি অন্তত বিশ্বাস করেছো আমার সমস্ত কথাগুলো। আমি কোনোভাবেই চাইনি যে তুমি এরকম করে কষ্ট পাও, কিন্তু দেখো আমার কোনো কিছু করে ওঠার আগে এরকমভাবে তুমি আঘাত পেলে। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে অনেক হয়েছে দেবলীনা, অনেক কিছু বলে ফেলেছো তুমি, এবার বরঞ্চ আমাকে ইন্দ্রাণীর সঙ্গে একটু কথা বলতে দাও। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে কী বলবে রাজ বলো তো? পরিবারের সকলে আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করলে এবং তোমরা কি মনে করছো যে তোমাদের এই মিথ্যাচার করে আমি বুঝতে পারিনি? আমি সবটা বুঝে গিয়েছি এবং ভাগ্যিস সময় মতন আমাকে দেবলীনা এসে সবটা বলেছে, তার জন্যই তো আজকে তোমাদের এই ধরিবাজে আমি ধরতে পেরেছি। কিন্তু রাজ, তুমি আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করবে সেটা আমি কোনোদিনই মেনে নিতে পারিনি। আর কত আমাকে তোমরা ঠকাবে আমাকে বলতে পারো, কত কিছু আমাকে বরদাস্ত করতে হবে? এরকম করে বারবার বারবার ঠকে গিয়ে আমার মনটা কতবার ভাঙবে তোমরা আমাকে বলো? ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে আমরা একটা প্রচেষ্টা করেছি, এছাড়া কোনো কিছুই নেই ইন্দ্রাণী, তোমরা আমাকে ভুল বুঝছো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই চেষ্টাটাই তো তোমরা একটা সামান্য কাজের মেয়ের কথাই করেছো, তাই না? তাহলে ওর এই বাড়িতে সব থেকে বেশি প্রাধান্য। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতেও ভুলো না।